খালেদা জিয়াকে ঘিরে গুঞ্জন, রাজনৈতিক বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগ। বিশ্লেষণ প্রশ্ন। তফসিল ঘোষণা কবে, জানালেন ইসি মাসুদ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না, বললেন নজরুল। মুহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান? চিন্তা করুন, মায়ের লাশকে তথা বেগম খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান। তারই ষড়যন্ত্র করছে তারেক রহমান। জামায়াত ইসলামের এক বড় নেতার ড্রাইভার তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গত 10 দিন হয় মারা গেছে। মানে আগামী 30 নভেম্বর বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। আগামী 15 ডিসেম্বর তার মৃত্যুর খবর ঘোষণা করা হবে এবং 16 তারিখ বিজয় দিবসকে করার একটা ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুলাঙ্গার তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুর খবর ধামাচাপা দিতে কুলাঙ্গার তারেক বলেছেন, বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু সংবাদ মাধ্যম জানিয়েছিল 9 তারিখ সকালে খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির যত নেতাকর্মী আছে একটা গণ্ডমূর্খ, না হলে তাদেরকে তারেক রহমান একাই বোকা বানাচ্ছেন। তারা কি উপলব্ধি করতে পারেন না, জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে। আমাদের সকলেরই মৃত্যু অনিবার্য, কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুইয়ে রেখে এভাবে জীবিত বার্তা দিয়ে এই তার রক্তের পরীক্ষা হইলেও এই তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন, ক্ষমতার জন্য করছে কুলাঙ্গার তারেক। এই নাটক করে লাশের কষ্ট হচ্ছে, মানে তার বিদায়ী রুহর যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। এটা কি একবার উপলব্ধি করছেন তারেক রহমান, নাকি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন তিনি? বিএনপি তো দাঁড়িয়ে আছে খালেদা জিয়ার উপর নির্ভর করে। খালেদা জিয়া হচ্ছেন বিএনপির বট গাছ। তিনি যে মারা গেছেন সেটা যদি এই মুহূর্তে জানাজানি হয়ে যায়, ব্যক্তিত্বের বা তৃণমূলের ভঙ্গুস তৈরি হবে। আর তৈরিটা যেমন 10 তারিখে তফসিল ঘোষণা হবে, এরপর তারেক রহমান আসবে, এসে আরও কিছুদিন চিকিৎসার নাটক করবে, তারপর মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। তারেক রহমান 16 ডিসেম্বরকে শোক দিবস বানানোর ষড়যন্ত্র করছে, কারণ বিজয় দিবস, ভাষা আন্দোলন এগুলো তারেক রহমান মানে না। সর্বোপরি কথা, খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই, তিনি পরলোক গমন করেছেন। তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, ইসি। বুধবার সন্ধ্যায় কিংবা 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার 9 ডিসেম্বর ইসি রহমানেল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা 11 ডিসেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। তফসিলের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। 10 ডিসেম্বর হতে পারে, আর তো সময় নেই। 11 ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। তফসিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসাবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এই কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফসিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হল ৪৪%। আর অন্যান্য যারা, তারা তো অনেক অনেক কম আর কি। এমনকি অনেক উল্লেখযোগ্য দল, তারা শতকরা ১%ও না, এর চেয়েও কম। নজরুল ইসলাম বলেন, এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে। তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন ও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা, এই এক দফা আমরা অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাকি অংশটুকু পূরণ করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে ১৫ বছর ধরে সিন্ধুবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। সেই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা দেশে উন্নয়ন দেখেছি, বড় বড় দালান কোঠা, বড় বড় এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ট্রেন ইত্যাদি। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে। নজরুল ইসলাম বলেন, আমরা পত্রিকায় পড়েছি যে কোটিপতি উৎপাদনের দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে। এ দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর। অথচ আমরা এটাও পড়েছি যে প্রতি বছর লাখ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আরেকদিকে লাখ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে পড়ে যায়। এই অবস্থা গ্রহণযোগ্য না, এটাকে উন্নয়ন বলে না। একজন রাজনীতিবিদ বলেছিলেন, যেই দেশের মানুষ বেকার, উপার্জনহীন, ভুভুক্ষু, দরিদ্র, সেই দেশে বড় বড় অট্টালিকা, বড় বড় রাস্তাঘাট, বড় বড় পুল কালভার্ট এসব হলো সেটাকে গোরস্থানে আলোকসজ্জা করা বলে। উল্লেখ করেন বিএনপির নেতা। তিনি বলেন, আপনি একটা গোরস্থানে আলোকসজ্জা করে দেখাতে পারেন বড় সুন্দর লাগছে, কিন্তু তার চারদিকে অন্ধকার, এটা উন্নয়ন না। আপনারা খানিকক্ষণ পরেই শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি। উল্লেখ করেন নজরুল ইসলাম বলেন, খালি বললেই তো হবে না যে আমরা দেশের মানুষকে শিক্ষিত করতে চাই। কিভাবে শিক্ষিত করবেন? আমরা দেশের মানুষের উপার্জন বাড়াতে চাই। কিভাবে করবেন? আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাই। কিভাবে করবেন? আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই জনগণের জন্য। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যার মূল সন্দেহভাজন বাসার গৃহকর্মীর নাম পরিচয় জানাও সম্ভব হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন। গতকাল সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন লায়লা আফরোজ ৪৮ এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ ১৫। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মোহাম্মদপুর থানার ওসি মেজবা উদ্দিন প্রথম আলোকে বলেন, গৃহকর্মীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, পুলিশ চেষ্টা চালাচ্ছে। পুলিশের ধারণা এই হত্যাকাণ্ডে গৃহকর্মী কুড়ি জড়িত। ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় এসেছিলেন, আর বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস।
নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা মেয়েকে আঘাত করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় খুন হয়েছেন লায়লা আফরোজ এবং তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিজ। বাসার একটি আলমারির জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে। এই ঘটনায় মুহাম্মদ খালেক নামে ভবনটির একজন নিরাপত্তা কর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করার কথা গতকাল জানায় পুলিশ। পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। তিনি বেলা 11:30টার দিকে বাসায় এসে স্ত্রী সন্তানের মরদেহ দেখতে পান। আজিজুল বলেন, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তা কর্মীদের মাধ্যমে 4 দিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেন। আজিজুল বলেন, মেয়েটির পরিচয় ও ফোন নম্বর চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল আগুনে পুড়ে তার মা বাবা মারা গেছে, সেও আগুনে দগ্ধ হয়েছিল। এসব বলে পরিচয় ও ফোন নম্বর দেয়নি।